নির্বাচিত সদস্যদের সংসদে না আসা রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী। অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান। ২০ বছরের পুরনো ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত তুরাক্কির, আইন শৃঙ্খলার ঘাটতি নেই, সমঝোতা মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। ঋতুরাজ বসন্তের আগমনে নবসাজে প্রকৃতি, নগর জীবনেও রঙের ছোঁয়া, বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। বড় হারে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু। গাপটিলের সেঞ্চুরিতে ৮ উইকেটে হারল মাশরাফিরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি ফেরদৌসী আহমেদ। সংবাদে আরও থাকছে, পর্যটকদের আনাগোনায় মুখর সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর, অতিথি পাখি কমে যাওয়ায় হতাশা। একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েও যারা শপথ নেননি তা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা বলেন, অভিমান করে তারা সংসদে আসছেন না। জনগণের ভোটে নির্বাচিত ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। কার্যসূচি অনুযায়ী শুরুতেই প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। যে ইলেকশনের জন্য আমরা এই ৯৭টা দেশের আমরা স্বীকৃতি পেয়ে গেলাম। ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ব্যাপক উন্নয়নের কারণেই জনগণ আওয়ামী লীগকে বিশাল জয় উপহার দিয়েছে। অল্প আসন পেয়েছে বলে ঐক্যফ্রন্ট অভিমান করে সংসদে আসছে না, এটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভোটার মালিক জনগণ, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেভাবেই তারা দিয়েছে। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। অবসরে গ্রামে ফিরে যাওয়া প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, গ্রামের টান কখনো মুছে যায় না, এখনো মনটা গ্রামেই পড়ে থাকে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। গ্রামে বড় হয়েছি, ওই কাদা মাটি মেখেই বড় হয়েছি, হয়তো একটা পর্যায়ে চলে এসেছি দেশে, কিন্তু গ্রামের টান কখনো মুছে যায়নি, মুছে যায় না। সবসময় একটা আকাঙ্ক্ষা যে যখন আমি অবসর নেব আমি গ্রামের বাড়িতে যেই থাকবো, কারণ সেখানে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সবসময় আমাকে টানে। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, যতদিন বেঁচে থাকবেন দেশের কল্যাণে প্রত্যেকটি মানুষের জীবন সমৃদ্ধ করতে কাজ করে যাবেন। স্বপ্ন আমার নয়, স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্বটা সব শোক ব্যথা বুকে নিয়েও আমি সে দায়িত্ব পালন করে যাচ্ছি। যে বর্তমানে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত করতে পেরেছি, উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি, বিশ্বব্যাপী একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই যে এই দেশ সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে জীবন পাবে, উন্নত জীবন পাবে, সমৃদ্ধ জীবন পাবে। এটা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতায় গ্রামেও নাগরিক সুবিধা পৌঁছানোর নির্বাচনী ওয়াদা পূরণ করা হবে বলে জানান সংসদ নেতা। একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ৬ দিনের সফরে কাল জার্মানি ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৮:৪০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, জার্মানিতে প্রধানমন্ত্রী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেখানকার ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। সফরের মাধ্যমে ইউরোপ জুড়ে উগ্র জাতীয়তাবাদী ডানপন্থী রাজনৈতিক শক্তির আকস্মিক উত্থান, ব্রেক্সিট পরবর্তী বিষয়াদি
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন, চলমান শরণার্থী অভিবাসন সংকট, বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক বোঝাপড়া আরও সুসংহত হবে বলে আশা করা যায়। আন্দোলন নির্বাচনের শোচনীয় ব্যর্থতা ঢাকতে জাতীয় ঐক্যফ্রন্ট অবান্তর অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ সহ উন্নত বিশ্বে নিজেদের অপকর্ম ঢাকতে ধর্ণা দিয়েও ঐক্যফ্রন্টের লাভ হচ্ছে না, বরং তারা নিজেরাই তামাশার বস্তুতে পরিণত হচ্ছে। নির্বাচনে ডক্টর কামালের আদালতে যাওয়ার বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে আওয়ামী লীগ চিন্তা করে না, কারণ বিচার বিভাগ স্বাধীন। জাতিসংঘ সহ উন্নত বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব তাদের এইসব অপপ্রচারে বিভ্রান্ত করছে। কাজে তারা নিজেরাই অপপ্রচারের জন্য নিজেরাই তামাশার পাত্র হয়ে গেছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জয় বাংলা প্রকাশনীর একটি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। লাইব্রেরিটির উদ্বোধন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। এ সময় উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লাইব্রেরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই সহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। গত 20 বছরের ব্যাংকের ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রস্তুত করে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে বিগত বছরগুলোতে ব্যাংক খাতে কি পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নির্ণয়ে একটি শক্তিশালী কমিশন গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। শাকের আরজুর রিপোর্ট। গত 23 জানুয়ারি ব্যাংক খাতে অর্থ আত্মসাৎ, ঋণ অনুমোদনে অনিয়ম, প্রাইভেট ও পাবলিক ব্যাংকগুলোতে ব্যাংক ঋণের উপর সুদ মওকুফের বিষয়ে তদন্ত এবং তা বন্ধের সুপারিশ প্রণয়নের জন্য কমিশন গঠন করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 5টি মন্ত্রণালয়ের সচিবদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। পরে যথাযথ জবাব না পেয়ে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে সংগঠন। হাইকোর্ট শুনানি শেষে 4 সপ্তাহের রুল সহ আদেশ দেন। আদেশে গত 20 বছরের ব্যাংকের ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রস্তুত করে তা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে বলেছেন যে যারা 1 কোটি টাকার উপরে লোন নিয়েছেন তাদের নাম ঠিকানা তালিকা আদালতে দাখিল করতে বলেছেন। এবং আরেকটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন যে মানি লন্ডারিং ক্ষেত্রে কি কি ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক নিয়েছে এবং কি পরিমাণ অর্থ মানি লন্ডারিং হয়েছে সেই ব্যাপারেও একটা প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সব সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আত্মসাৎ করা অর্থ দেশ কিংবা বিদেশে যেখানেই থাকুক না কেন তা ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করতে হবে। এই আত্মসাৎকারীদের মাধ্যমে দেশে বা বিদেশে এই বিপুল অর্থ কোথায় আছে, কিভাবে আছে এবং সেটা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মহামান্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছেন। তিনি জানান, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, ঠিক তেমনি অর্থ একটি দেশের মেরুদণ্ড, যার ওপর দেশ দাঁড়িয়ে থাকে বলে আদালতে শুনানির সময় উল্লেখ করেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আগামী শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। এরই মধ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত। দুপুরে টঙ্গীতে সমন্বয় সভায় তাবলিগ জামায়াতের দুই পক্ষকে সমঝোতা অনুযায়ী সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট জানাচ্ছেন রত্নজামান। বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত টঙ্গীর তুরাগ তীর। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত।
এরই মধ্যে অনেকটাই শেষ হয়েছে ময়দান প্রস্তুত করার কাজ। আল্লাহকে রাজি খুশি করার জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য আমরা ইজতেমা আসছি, নিজের সুন্দর জীবন গড়ার জন্য ইজতেমা আসছি। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দিন প্রচার করার জন্য, দাওয়াতি কাজে দাওয়াতের মেহনত শেখার জন্য আসছি। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি ও পর্যালোচনা সভা। এই আগের দিন করার কোনো মানে আসে না। ইজতেমার বয়ানে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার জন্য মুরব্বীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বয়ানের মধ্যে কিংবা মাঠের মধ্যে কেউ কারো বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না, এইটা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। কেউ যদি ভুলক্রমে বলেও থাকেন তাহলে আমাদের সাদা পোশাকের কর্মীরা কিন্তু আপনাদের কাছে থাকবে। গাজীপুরের জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আইজিপি জাভেদ পাটোয়ারি ও র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। আমরা একমত হতে পারলাম যে ইজতেমা হবে এবং একসাথে হবে। নিরাপত্তার জন্য প্রত্যেকটি ব্যবস্থা যা যা করণীয় সকল ব্যবস্থা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। মাওলানা জুবায়েরপন্থীরা শুক্রবার ইজতেমা শুরু করে পরদিন শনিবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ করবেন। দিল্লির মাওলানা সাদপন্থীরা রোববার থেকে পরদিন সোমবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন করবেন ৫৪তম বিশ্ব ইজতেমা। রত্না জামান, ২১শে টেলিভিশন। আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নবসাজে। ফাগুন হাওয়ায় মাতোয়ারা চারপাশ, নগর জীবনেও রঙের ছোঁয়া। বর্ণিল আয়োজনে আগুন রঙা বসন্তকে বরণ করে নিচ্ছে উৎসবপ্রিয় বাঙালি। চারুকলার বকুলতলা সহ বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন। আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। ফাল্গুনের প্রথম দিনে ঋতুরাজ বসন্ত রং ছড়িয়েছে বইমেলায়। একে বসন্ত উৎসব, পাশাপাশি বইমেলা। বাঙালি সাজে হলুদ রং আর বৈচিত্র্যে প্রিয়জনকে বই উপহার দেওয়ার রীতিও যেন ফিরে পায় বইমেলা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এ রং ফাল্গুনের বাসন্তী দিনে রোদের ছটায় বইমেলা প্রাঙ্গণ। হলুদের সমাহার সবখানে, উৎসবের ছোঁয়ায় প্রাণোচ্ছল বইয়ের দোকান। আপনজনদের ভালোবাসা জানাতে বই উপহার দেন অনেকে। এখন তো নতুন বই নাই, তো পুরনো বই যেগুলো পড়া হয় নাই সেগুলাই নিতেই আসলাম। সারাদিন একটা এডিকশনের মধ্যে থাকি মোবাইল নিয়ে, কিন্তু বইয়ের এডিকশনটা তো অন্যরকম। প্রিয়জনকে গল্পের বই বা ভালোবাসার বই দিলে মনে হয় নিজের কাছে যে এখনো সেই আগের ভালোবাসাটা আমাদের মধ্যে রয়ে গেছে। বিকেল গড়াতে মেলায় বাড়তে থাকে পাঠকের সংখ্যা। আসলে বাসন্তী রঙের এইরকমের শাড়ি সচরাচর পরা হয় না, ফাল্গুনের দিনেই সবে আলমারিতে রেখে দেয়। পাঠক লেখকরা বললেন নতুন প্রজন্মকে বইমুখ করার দায় সবার। ফেব্রুয়ারি মাসটাকেই আমরা বই মেলা হিসেবে দেখি, এরকমটা নয়। আমাদের উচিত যে কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো উপলক্ষ হোক বা উপলক্ষ ছাড়া হোক, আমি একটা বই সবসময় পড়ব বা কাউকে কিছু দেওয়ার জন্য আমি তাকে বই দিয়ে উৎসাহিত করব বই পড়ার জন্য। যান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে নিরেট সরস বিনোদন দিতে বইয়ের বিকল্প নেই। ক্ষুধার রকম ফেরাচ্ছে, যুগের প্রয়োজনে চাহিদাও মিটেছে নানা বৈচিত্র্যে বিকল্প উপায়ে। তবে ফাল্গুনে শিমুল, পলাশ আর বাসন্তী রঙের মতোই বইয়ের ক্ষুধা বাঙালির নুন ভাতের মতোই প্রাসঙ্গিক। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। বড় হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করলো বাংলাদেশ। নেপিয়ারে প্রথম ম্যাচে মাশরাফিরা হেরেছে ৮ উইকেটে। জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গাপটিলের সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় কিউইরা। এদিকে ব্যাটিং আরেকটু ভালো হলে ম্যাচটা আরেকটু চ্যালেঞ্জিং হতো বলে মনে করছেন মাশরাফি। নেপিয়ারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বাংলাদেশ দলপতি। এ ম্যাচের ভুলগুলো সূত্রে পরের ম্যাচে ভালো করবে বলেও প্রত্যাশা ম্যাচের। আমার কাছে মনে হয় ইভেন মেরাজ আর মিথুন আর কিছুক্ষণ খেললে হয়তো আমরা 260 কাছাকাছি যেতে পারতাম।
সো 260-70 হলে হয়তো বা একটা পর্যায়ে আসতো যে ওদেরকে একটু প্রেশার করতে হতো। সৌম্য খুব ভালো স্টার্ট করেছে, স্টার্ট করে আউট হয়ে গেছে। হোপফুলি নেক্সট ম্যাচে এই ভুলগুলো যেন কম করি। বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীতে বাড়ি নির্মাণে ভোগান্তি কমানোর উদ্যোগ, 53 দিনে মিলবে নকশার অনুমোদন। ঠাকুরগাঁওয়ে বিজিবি গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রাজুক সহ দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় থাকা এলাকায় বাড়ি নির্মাণে নকশা অনুমোদনে ভোগান্তি কমাতে 16 স্তরের পরিবর্তে মাত্র 4 স্তরে নামানো হয়েছে। এছাড়া ভবনের প্ল্যান পাশ করাতে 150 দিন থেকে কমিয়ে 53 দিন করা হয়েছে। মন্ত্রণালয়ের যৌথ সভা শেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, শ্রমিকদের নিরাপত্তার জন্য নির্মাণ প্রতিষ্ঠানের বীমাও বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ঢাকা শহরের বাড়ি নির্মাণের জন্য দিনের পর দিন বা বছরের পর বছর ঘুরতে হতো বিভিন্ন দপ্তরে। আর এ ভোগান্তি কমাতেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংস্থার কর্মকর্তাদের নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভা। নকশা অনুমোদনে আগে 16টি স্তরে সীমাহীন ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে। এর মধ্যে পুলিশ, ডেসা, সিটি কর্পোরেশন সহ অন্তত 16টি স্তরে অনাপত্তিপত্র। প্রধানমন্ত্রী আশা করেন সবাই সিদ্ধান্ত হয় এখন থেকে 4টি স্তরে অনুমতি নিতে হবে। সেগুলো হল ভূমি ব্যবহারের ছাড়পত্র, ভবন বেশি উঁচু হলে বেসামরিক বিমান কর্তৃপক্ষ, কেপিআই বা বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপনা নির্মাণের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনীর অনাপত্তিপত্র লাগবে, আর 10 তলার বেশি উঁচু হলে ফায়ার সার্ভিসের অনাপত্তিপত্র দরকার পড়বে। পরে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রী। 16টি স্তরকে আমরা কমিয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি 4টি স্তরে মাত্র তাদের প্রয়োজন হবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে। এই 12টি স্তরে যখনই কোনো সেবা প্রার্থীকে যেতে হতো বা এই প্রক্রিয়ায় তাকে রেসপন্স করতে হতো, তখন অকারণে অনাহুতভাবে তার সীমাহীন ভোগান্তি হতো। এছাড়া প্ল্যান পাশের ক্ষেত্রে 150 দিনের পরিবর্তে মাত্র 53 দিন ধার্য করা হয়েছে। সবকিছুই অটোমেশনে হবে বলেও জানান মন্ত্রী। ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। ইন্স্যুরেন্সটা হলে যিনি বিল্ডিংটা নির্মাণের দায়িত্ব নিচ্ছেন তিনিও যেনতেন করে নির্মাণ করতে চাইবেন না যে এই বিল্ডিংটা ধসে গেলে আমার এত টাকার ইন্স্যুরেন্স পে করতে হবে। শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বীমা এবং কাজের সময় শ্রমিকরা প্রাণ হারালে ক্ষতিপূরণের সুযোগ পাবে বলে জানান মন্ত্রী। আগামী 1 মে থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা রয়েছে। তারা সেবা নেবে, আমরা মালিক। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। তামাকের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি, বাধা ও করণীয় শীর্ষক এক আলোচনায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, তামাকের ব্যবহার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে যুব সমাজ মেধাহীন হয়ে পড়বে। তাই এখনই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরে তামাকের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। এর বাস্তবায়ন ঘটাতে হলে সেই স্বপ্নের মানুষ প্রয়োজন। স্বপ্নের মানুষ নতুন প্রজন্মকে দিয়ে তৈরি করতে হবে। এই জন্য ধূমপান থেকে বিরত, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আসক্তিমুক্ত এবং একই সাথে মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধ এবং মমত্ববোধে উজ্জীবিত নতুন প্রজন্ম গঠন করার জন্য আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনাদের সত্য প্রকাশে আপোষহীন এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করলো নতুন পত্রিকা সময়ের আলো। সকালে জাতীয় প্রেস ক্লাবে এর অনলাইন ভার্সনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আ.আ.ম. আরএফএন সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী, 21 টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল, সময়ের আলো সম্পাদক রফিকুল ইসলাম রতন সহ বিশিষ্টজনেরা। নতুন পত্রিকাটি হবে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার হাতিয়ার, এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আমিন মোহাম্মদ গ্রুপের অর্থায়নে আগামী 2রা মার্চ থেকে পত্রিকাটি বাজারে আসার কথাও রয়েছে। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে কমিটিকে দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে মঙ্গলবার রাত 9:30টায় ঠাকুরগাঁও বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুকিন মাসুদ। তিনি বলেন, চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযানে হুমকির মুখে পড়ায় গুলি চালিয়েছেন বিজিবি সদস্যরা। কারা কেন এই ধরনের ঘটনা ঘটল এবং কারা এর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করবে এই কমিটি, এবং চিহ্নিত করার পরে যারা দোষী তাদেরকে আইনানুগ শাস্তি বা আইনানুগ বিচারে ব্যবস্থা করা হবে। সদস্যদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, এটি অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় এবং এই টানাহেঁচড়ার একটি পর্যায়ে বা কয়েকটি পর্যায়ে বিক্ষিপ্ত কিছু ফায়ার হয়েছে, গুলি হয়ে থাকতে পারে, যেখানে কয়েকজন হতাহত হয়েছে বলে আমরা দেখেছি। হাটের কাগজ দেখালে সেটা কাগজ ছিঁড়ে দিচ্ছে। ওরা তো বর্ডারে গরু ধরতেছে না, ধরতেছে সবারই বাসায় বাসায়, বাসার গরু ধরছে। বিজেপি গাড়িটাকে পার করে ওভারটেক করে নিয়ে আসছিলাম আর শুরু করে দিচ্ছে এলো পাথালি গুলি। মালয়েশিয়ায় পুলিশের গুলিতে অপহরণ চক্রের সাথে জড়িত 2 বাংলাদেশী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে দেশটির তামানমুরুন ও বাতুচেরাস এলাকার একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর থেকে অপহরণকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে বাংলাদেশি 2 নাগরিক নিহত হয়। এ সময় ওই বাড়ি থেকে অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়। নিহত 2 জনের বিরুদ্ধে 13টি অপহরণের অভিযোগ ছিল বলে জানায় পুলিশ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। পর্যটকদের আনাগোনায় মুখর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। তাদের মূল আকর্ষণ অতিথি পাখি। তবে হাওরে এই মৌসুমে আসেনি আগের মতো অতিথি পাখি। শিকারীদের তৎপরতা আর সীমান্তের ওপার থেকে রাতে সার্চ লাইটের আলো ফেলায় পাখিদের আনাগোনা কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন মিজানুর রহমান। দেশের অন্যতম অতিথি পাখির অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওর। শীতে এ হাওরে সাইবেরিয়া, চীন, হিমালয়, ভারত, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতো 219 প্রজাতির পাখি। কিন্তু এবছর হাওরে অতিথি পাখিদের বিচরণ কমে যাওয়ায় পর্যটকরা হতাশ। শুনলাম তো আগে অনেক পাখি নাকি এখানে, কিন্তু এখন দেখা যায় পাখি কম, অনেক কম পাখি। এখন এই পাহাড়ের বাড়তি আইয়া আমাদের মুখ ধরে, তার কারণে আমাদের এই হাওরে বেশি পাখি নাই। ভারত থেকে কিছু ওই যে লাইটের ফোকাস আশেপাশে লাইট টাঙ্গুয়ার হাওরে সরাসরি পড়ে, এই কারণে হয়তো পাখির কিছু ডিস্টার্ব হচ্ছে, আর হয়তো কিছু অবৈধ পাখি শিকারীরাও আছে। স্থানীয় প্রশাসন বলছে অতিথি পাখি আসা কমে যাবার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরিবেশের জন্য যেভাবে এইখানে বৃক্ষ রোপণ করা প্রয়োজন, হিজল, করজ সহ আরো বিভিন্ন জাতের গাছ, সেই গাছগুলি এখন আর নেই। আমরা পুলিশ আনসারকে নিয়ে টাস্ক ফোর্স করে যারা পাখি শিকারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। পরিবেশ আর টাঙ্গুয়ার হাওরের শীতের অন্যতম আকর্ষণ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি পর্যটক ও স্থানীয়দের। মিজানুর রহমান, 21 টেলিভিশন। আরেকটি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। লোকসানের মুখে ঠাকুরগাঁও চিরিকল, আখের টাকা না পেয়ে দিশেহারা চাষিরা। আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা শোভাযাত্রা বের করে। পরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির নির্বাহী চেয়ারম্যান হারুনুর রশিদ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব শফিকুল পাখার, মজুমদার টিপু, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি হুমায়ুন কবির সহ অন্যরা। বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। লোকসানের মুখে ঠাকুরগাঁও চিনিকল। আখ সরবরাহের পর টাকা না পেয়ে দিশেহারা চাষিরা। গেল 2 মাসে আখ চাষিদের পাওনা প্রায় 10 কোটি টাকা। মিল চত্বরে প্রতিনিয়ত বিক্ষোভ করছেন তারা।
কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে কৃষকের পাওনা পরিশোধের অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের সহায়তায় আরো জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। ঠাকুরগাঁও সুগার মিলের 7টি সাবজোনের 21টি কেন্দ্রে আখ বিক্রি করেন প্রায় 8,000 চাষি। প্রায় 2 মাস ধরে আখের মূল্য পাচ্ছেন না তারা। বকেয়া দাঁড়িয়েছে প্রায় 10.5 কোটি টাকা। অপরদিকে প্রায় 6 মাস থেকে বেতন ভাতাও বন্ধ রয়েছে চিনিকল শ্রমিক কর্মচারীদের। কর্তৃপক্ষ জানিয়েছে গেল মৌসুম থেকে লোকসানে রয়েছে এ চিনিকল। এবার 1,03,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে আখ মাড়াই হয়েছে মাত্র 84,500 মেট্রিক টন। এছাড়া উৎপাদিত চিনির মধ্যে মিলে অবিকৃত অবস্থায় পড়ে আছে 4,418 মেট্রিক টন। আমরা বিভিন্নভাবে চিনি দাম বৃদ্ধির আমরা চেষ্টা করতেছি এবং বাজারে বিক্রির চেষ্টা করতেছি। যদি এটা সফল হয় আমরা বেতন ভাতা নিয়মিত দেওয়ার আমরা হয়তো আশা রাখি। 4,418 টন চিনি আমরা উৎপাদন করেছি। এই চিনিটা আমাদের এখনো গুদামে আছে। ইক্ষু চাষী সমিতির নেতারা জানান, ঠাকুরগাঁওয়ে 5,000 আখ চাষী এবং ব্যবসায়ী, কুলি, মজুর সহ 80,000 মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিনি কলের সাথে জড়িত। পাওনা পরিশোধের দাবিতে প্রায় বিক্ষোভ করছেন তারা। ন্যায্য কৃষকের মূল্য দিচ্ছে না সুগার মিল, এটা আমাদের বোধগম্যে আসছে না। কৃষকগুলো মিলে দিছি, আজকে প্রায় 2 মাস কম বেশি মিল চলতেছে, আমরা 1টি টাকা পাইনি। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ থাকলো আমাদের যেন সঠিকভাবে আখ যেগুলো মিলে সরবরাহ দিয়েছি সঠিকভাবে যেন মূল্য দেওয়া হয়। জেলা প্রশাসন বলছে ঠাকুরগাঁও চিনিকলের অধীনে আখ ক্রয়ের 10 কোটি টাকা বকেয়া পরিশোধের জন্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমি টেলিফোনে আলাপ করব, কীভাবে তাদের বকেয়া বিল দ্রুত সময় এটা তাদেরকে দেওয়া যায় সে বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা করব। আখের মূল্য পরিশোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী চাষিদের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এই সাথেই শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্বাচিত সদস্যদের সংসদে না আসা রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী, অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান। 20 বছরে পুরানো ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। বিশ্ব ইস্তেমার জন্য প্রস্তুত তুরস্কের আইন শৃঙ্খলার ঘাটতি নেই, সমঝোতা মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। ঋতুরাজ বসন্তের আগমনে নবসাজে প্রকৃতি, নগর জীবনেও রঙের ছোঁয়া, বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। বড় হারে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু, গাপটিলের সেঞ্চুরিতে 8 উইকেটে হারল মাশরাফিরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।